গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 21 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর উপর থেকে 20টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেগুলো না দেখে থাকো এবং ম্যাথের যে ক্লাসগুলো করানো হচ্ছে ফুড এসআই এবং ক্লার্কশিপ স্পেশাল, সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো, উপরে আই বাটনে দেখবে একটা লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, তাহলে কিন্তু এক্সামের জন্য তোমরা বেনিফিট পাবে জিকেজিএস এর উপর থেকে। তো শুরু করছি আজকে 21 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ইউনিভার্স সম্বন্ধে লেখাপড়াকে কি বলা হয়? তো ইউনিভার্স অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে যে লেখাপড়া, যে অধ্যয়ন, তাকে বলা হয় কি? তাকে বলা হয় কসমোলজি। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশনের যে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কটা? বহুবার কিন্তু পড়িয়েছি, এর আগে যে 20টা ক্লাস হয়ে গেছে সেই 20টা ক্লাসে পড়িয়েছি যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কতগুলো সদস্য থাকে, কতগুলো স্থায়ী সদস্য থাকে, কতগুলো অস্থায়ী সদস্য থাকে। তো স্থায়ী সদস্য সংখ্যা কটা? স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট মেম্বারের সংখ্যা হলো টোটাল 5টা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরো একবার ইউনাইটেড নেশনের উপরে যে স্ট্যাটিক ফ্যাক্ট গুলো সেগুলো রিলেট করাবো, যাতে করে আরো একবার রিভিশন হয়ে যায় এবং জিনিসটা মুখস্থ হয়ে যায় যারা রেগুলার বেসিসে ক্লাস করো। তো ইউনাইটেড নেশন, ইউএন শর্টে বলা হয়। ইউনাইটেড নেশনের ইস্টাবলিশ কবে হয়? এর স্থাপন কবে হয়? এর এস্টাবলিশ হয়, এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 24 অক্টোবর 1945 সালে ইউনাইটেড নেশনের স্থাপন হয়। ইউনাইটেড নেশনের এখান থেকে কোশ্চেন দেবে, ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার আমেরিকাতে অবস্থিত। আমেরিকার কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক আমেরিকাতে অবস্থিত। এখান থেকে একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? তো নিউ ইয়র্ক হডসন নদীর তীরে অবস্থিত হলো নিউ ইয়র্ক। এখান থেকে কোশ্চেন দেবে, বর্তমানে ইউনাইটেড নেশনের মেম্বার কান্ট্রি কটা? টোটাল ইউনাইটেড নেশনের টোটাল মেম্বার কান্ট্রি কটা দেবে? তো টোটাল মেম্বার কান্ট্রি এখন হলো 193। এখান থেকে কোশ্চেন দেবে যে ইউনাইটেড নেশনের বর্তমান সেক্রেটারি জেনারেল, এসজি শর্টে লিখলাম, সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? তার নাম হলো অ্যান্টোনিও অ্যান্টোনিও গুটরেস। অ্যান্টোনিও গুটরেস ইনি কিন্তু এখন ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন। এবার এখান থেকে আরো স্পেসিফিক করে দিয়ে এখান থেকে কোশ্চেন দেবে যে ইউনাইটেড নেশনের টোটাল কটা ভাগে বিভক্ত? টোটাল কটা বডিজ আছে ইউনাইটেড নেশনে? তো টোটাল 6টা বডিজ আছে ইউনাইটেড নেশনে। সেগুলো কি কি আমি এখানে শর্টে লিখছি। ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ইউএনএসসি, যেটা এখানে কোশ্চেন ছিল, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। তারপর ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউএনইএসসি, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এরপর ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ। এছাড়া আছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং আরেকটা ভাগ হলো সেক্রেটারিয়েট। তাহলে ইউনাইটেড নেশনের যে 6টা পার্টে বিভক্ত, 6টা ভাগ কি কি? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড সেক্রেটারিয়েট। এর মধ্যে 5টা বিভাগ, অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ এবং সেক্রেটারিয়েট, এর হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? এর হেডকোয়ার্টার অবস্থিত আমেরিকার নিউ ইয়র্কে। কিন্তু আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর হেডকোয়ার্টার অন্য জায়গায় অবস্থিত। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত দা হেগ। এখান থেকে এই কারণে বহুবার কোশ্চেন দিয়েছে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, দেখবে যে আইসিজি এর হেডকোয়ার্টার অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেগে অবস্থিত। এটা কোন দেশের মধ্যে পড়ে? নেদারল্যান্ডে পড়ে। নেদারল্যান্ড।
ল্যান্ডসের এর হেডকোয়ার্টার অবস্থিত। এবার এখান থেকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের ব্যাপারে যেহেতু কোশ্চেনটা ছিল, এখান থেকে আমরা রিলেট করাবো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের উপরে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কটা, তো টোটাল মেম্বার হলো 15। এই টোটাল মেম্বার দুটো ভাগে বিভক্ত, 5 + 10। তো 5টা মেম্বার কি, 5টা মেম্বার হলো পার্মানেন্ট মেম্বার অর্থাৎ স্থায়ী মেম্বার, আর 10টা মেম্বার হলো অস্থায়ী মেম্বার। এই 10টা যে অস্থায়ী মেম্বার এরা কিন্তু প্রতি 2 বছর অন্তর চেঞ্জ হয়, অর্থাৎ এদের ভ্যালিডেশন থাকে কত বছর, 2 বছর। 2 বছর অন্তর অন্তর এই অস্থায়ী মেম্বার কিন্তু চেঞ্জ হয়। কিন্তু 5টা যে স্থায়ী মেম্বার এরা কিন্তু একদম পার্মানেন্ট মেম্বার, এদের কিন্তু চেঞ্জ হয় না। এবং এদের ক্ষেত্রে একটা স্পেশাল পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কি, সেটা হলো ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার শুধুমাত্র স্থায়ী মেম্বারদের ক্ষেত্রে আছে। তো এখান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন দেবে যে এই যে 5টা স্থায়ী মেম্বার, এখান থেকে কোশ্চেন দেবে যে এর মধ্যে কোনটা স্থায়ী মেম্বার নয়। সুতরাং 5টা কান্ট্রি, সেই 5টা কান্ট্রি যারা যারা স্থায়ী মেম্বার তাদের নাম কিন্তু মুখস্থ রাখতে হবে। ফার্স্ট হলো আমেরিকা, ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন, তারপর হলো ফ্রান্স, এশিয়ার মধ্যে হলো রাশিয়া অ্যান্ড চায়না। এই 5টা কান্ট্রি হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার। এদের স্পেশাল যে পাওয়ারটা, ভেটো পাওয়ার, কিন্তু এই 5টা কান্ট্রির ক্ষেত্রে থাকে। চলে আসো পরের কোশ্চেন। সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয় ফ্যাদোমিটার। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দিত যে সমুদ্রের দূরত্ব মাপার জন্য, সমুদ্রের মধ্যে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়, তো মাথায় রাখবে নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল দ্বারা কিন্তু মাপা হয়। ফার্স্ট অপশনে থাকবে কিলোমিটার, মিটার, তারপরে মাইল থাকবে, নটিক্যাল মাইল থাকবে। তো অ্যান্সার কি হবে, সমুদ্রের দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয় নটিক্যাল মাইলকে। গ্যালভানোমিটার দেখো অপশনে আছে, গ্যালভানোমিটার দিয়ে কি মাপা হয়? গ্যালভানোমিটার দিয়ে বৈদ্যুতিক কোন সার্কিটে বিদ্যুতের যে তীব্রতা বা বিদ্যুতের যে দিক অর্থাৎ ভোল্ট, শর্টে কি বলা হয়, ভোল্ট মাপা হয় গ্যালভানোমিটার দিয়ে। আর এখান থেকে যেহেতু গ্যালভানোমিটারের প্রসঙ্গ এসছে, এখানে অ্যামমিটারটা বলে দিই। অ্যামমিটার দিয়ে কি মাপা হয়? বিদ্যুতের প্রবাহ। অ্যামমিটার দিয়ে কি মাপা হয়? অ্যামমিটার দিয়ে কোনো বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুতের প্রবাহ, বিদ্যুতের প্রবাহ মাপা হয় অ্যামমিটার। তাহলে গ্যালভানোমিটার দিয়ে কি মাপা হয়? গ্যালভানোমিটার দিয়ে মাপা হয় ভোল্ট, আর অ্যামমিটার দিয়ে মাপা হয় বিদ্যুতের প্রবাহ। ওডোমিটার দিয়ে কি মাপা হয়? ওডোমিটার দেখবে তোমরা বাইক হোক বা 4 চাকা গাড়ি হোক, প্রত্যেকটা গাড়িতেই, যেগুলো ইঞ্জিন চালিত গাড়ি, প্রত্যেকটা গাড়িতেই ওডোমিটার এবং আরেকটা থাকে কি, আরেকটা থাকে স্পিডোমিটার। একটা থাকে ওডোমিটার আর একটা থাকে স্পিডোমিটার। ওডোমিটার কি করে? ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব, কতটা দূরত্ব তুমি অতিক্রম করেছো, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে, অর্থাৎ কত ডিস্টেন্স তুমি গিয়েছো। আর স্পিডোমিটার কি করে? স্পিডকে নির্ণয় করে, অর্থাৎ 30 কিলোমিটার বেগে যাচ্ছি বা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে বা 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, এগুলো নির্ণয় করা হয় স্পিডোমিটার দ্বারা। সুতরাং গাড়ির ক্ষেত্রে খেয়াল করে দেখবে দু রকম মিটার থাকে, একটা হলো কত ডিস্টেন্স গিয়েছি সেটা চেক করার জন্য, সেটা হলো ওডোমিটার, আর আরেকটা হলো স্পিডোমিটার, যেটা গাড়ির স্পিডকে নির্ণয় করে। ক্রোনোমিটার দ্বারা কি মাপা হয়? ক্রোনোমিটার দ্বারা একদম অ্যাকিউরেট টাইম মাপা হয়, অ্যাকিউরেট সময় মাপা হয়। কোন মিটার দ্বারা? কোশ্চেন দিয়েছিল, মাথায় রাখবে ক্রোনোমিটার দ্বারা একদম সঠিক সময়, অ্যাকিউরেট টাইম মাপা হয়। চলে আসো পরবর্তী কোশ্চেন। চিরশান্তির শহর কোনটা? তো চিরশান্তির শহর হলো রোম। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে রোম। কার ক্যাপিটাল? রোম হলো ইটালির ক্যাপিটাল। তো ইটালির থেকে এখান থেকে রিলেট করে দিই, ইটালির রিসেন্ট প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? তার নাম হলো জর্জিয়া মেলোনি। ইটালির রিসেন্টলি প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন এবং ইটালির কারেন্সি কি? ইটালির কারেন্সি হলো ইউরো। আর ইটালির ক্যাপিটাল হলো কি? ক্যাপিটাল হলো রোম।
এই ইটালির মিলান শহরে 2026 সালে উইন্টার অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। উইন্টার অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। তো অলিম্পিকের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে এই বছর সামার অলিম্পিক অর্থাৎ 2024-এ সামার অলিম্পিক 2024 এটা কোথায় অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে প্যারিসে। এটা অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে সামার অলিম্পিক 2024। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। রেগুলারলি যারা আমাদের সাথে যুক্ত থাকো তারা প্রত্যেকেই জানো যে এই চ্যানেলে তোমাদের এখন যে ক্লাসটা চলছে সেটা পিএসসি ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস চলছে। এছাড়া এখানে বাকি যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এখানে যে তোমরা এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। নির্দিষ্ট ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট, এটা হলো যে তোমাদের কখন কোন ক্লাস হবে, কোন টাইমে কোন ক্লাস হবে, বা ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে সবকিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য যে জিকে জিএস এর ক্লাস সেগুলো এখানে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাসগুলো পেয়ে যাবে এই চ্যানেল অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা চ্যানেলে চলে আসো, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। তো ফাউন্ডেশন ব্যাচ এবং এই চ্যানেল থেকে জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশের ব্যাচগুলো তোমরা এই চ্যানেল থেকেও পেয়ে যাবে। তো এই দুটো চ্যানেল থেকে তোমরা তোমাদের সামনে যে এক্সামগুলো আসতে চলেছে সেই এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমাদের ম্যাথের জন্য যে টার্গেট ব্যাচ স্পেশালি ফুড এসআই এবং ম্যাথের টার্গেট ব্যাচ কিসের জন্য? ফুড এসআই অ্যান্ড ক্লার্কশিপের জন্য। সেটা কিন্তু এই চ্যানেলে চলছে অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে চলছে। তো এটা একটু খেয়াল করবে যে ম্যাথের টার্গেট ব্যাচটা এই চ্যানেল থেকে করবে, বাকি যে ফাউন্ডেশন ব্যাচ যেটা তোমাদের শুধুমাত্র ব্যাংকের এক্সাম বাদ দিয়ে এবং ইউপিএসসির এক্সাম বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তো সেই ক্লাসগুলো পেয়ে যাবে ম্যাথস বাই সন্তু স্যার, আর ম্যাথের টার্গেট ক্লাসটা পেয়ে যাবে দ্য লার্নিং এক্সপার্ট 2.0। আশা করি বোঝাতে পেরেছি। চ্যানেল দুটোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে প্রদান করেছিলেন? তো গান্ধীজিকে মহাত্মা উপাধি প্রদান করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইনি গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। গান্ধীজির কোশ্চেন দেবে, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? তো গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, জি কে গোখলে। আমি এখানে শর্টে লিখে দিলাম, তোমরা ফুল ফর্মে খাতায় কিন্তু নোট ডাউন করবে। গোপাল কৃষ্ণ গোখলে ছিল গান্ধীজির রাজনৈতিক গুরু। গোপাল কৃষ্ণ গোখলে থেকে এর আগের দিনে একটা জিনিস পড়িয়েছি। গোপাল কৃষ্ণ গোখলে কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি ভারত সেবা সমাজ, যাকে ইংলিশে বলা হয় সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটার প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। দাদাভাই নরৌজি থেকে রিলেট করো, দাদাভাই নরৌজিকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান। তোমাদের কোনো একটা পুলিশের এক্সামে রিসেন্টলি যে এক্সামগুলো হয়ে গেল, খুব সম্ভবত কেপি কনস্টেবলের যে তোমাদের প্রিলিমস এক্সাম হয়েছিল সেই এক্সামে দিয়েছিল কোশ্চেনটা যে গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কে? তো গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত হলেন দাদাভাই নরৌজি। চিত্তরঞ্জন দাস থেকে রিলেট করো, চিত্তরঞ্জন দাস 1923 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু মিলে একটা পার্টির গঠন করে। পার্টির নাম কি? পার্টির নাম হলো স্বরাজ পার্টি। তো কোশ্চেন দেবে
যে স্বরাজ পার্টি কে গঠন করেছিল? স্বরাজ পার্টি গঠন করেছিল চিত্তরঞ্জন দাস, শিয়ার দাস এবং মতিলাল নেহেরু। এরা দুজন মিলে 1923 সালে স্বরাজ পার্টির গঠন করেন। চিত্তরঞ্জন দাসের একটা উপাধি আছে, উপাধিটা কি? উপাধিটি হলো দেশবন্ধু। তো কোশ্চেন দেবে যে দেশবন্ধু উপাধি কার? দেশবন্ধু উপাধি হলো চিত্তরঞ্জন দাসের। সুভাষচন্দ্র বসুর উপাধি হলো নেতাজি। নেতাজি, এই নেতাজি উপাধি কে দিয়েছিল? নেতাজি উপাধি দিয়েছিল আজাদ হিন্দ ফৌজের যে সমস্ত সৈন্যরা ছিল, আজাদ হিন্দ ফৌজের যে সমস্ত সৈন্যরা ছিল তারা এই সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপাধি ছিল, সেটা কি? সেটা হলো নাইটহুড উপাধি। নাইটহুড উপাধি। এই নাইটহুড উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পরবর্তীতে ত্যাগ করেছিলেন। কবে ত্যাগ করেছিলেন? 1919 সালে, যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর তার উপাধি নাইটহুড উপাধিটা ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরো কিছু ফ্যাক্ট এখানে নিচে আমি রিলেট করিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে ন্যাশনাল অ্যানথেম এই ন্যাশনাল অ্যানথেম কি? জনগণমন। জনগণমন, এই জনগণমনের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই জনগণমন প্রথম গাওয়া হয় কোথায়? ফার্স্ট গাওয়া হয় কোথায়? প্রথম গাওয়া হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1911 সালের কলকাতা অধিবেশনে। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন। তো কলকাতা অধিবেশন যেটা 1911 সালে হয়েছিল, সেই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন বিশান নারায়ণ দার। বিশান নারায়ণ দার ছিলেন প্রেসিডেন্ট। যে ফ্যাক্টগুলো এখান থেকে বলছি, প্রত্যেকটা ফ্যাক্ট থেকেই কিন্তু কোশ্চেন দিয়েছে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। লন্ডনে মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করলে কোন কোর্টের বিচারে তার ফাঁসি দেওয়া হয়? তো তাকে ফাঁসি দেওয়া হয় ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয় মদনলাল ধিংড়াকে। তো এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে মদনলাল ধিংড়া লন্ডনে কাকে হত্যা করেছিলেন? তো তিনি হত্যা করেছিলেন কার্জন উইলিকে। অপশনে থাকবে লর্ড কার্জন। লর্ড কার্জন অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কার্জন উইলিকে হত্যা করেছিলেন। কবে হত্যা করেছিলেন? তিনি 1909 সালে হত্যা করেছিলেন। 1909 সালে 1 জুলাইতে তিনি কিন্তু হত্যা করেছিলেন। এবং এখান থেকে কোশ্চেনটা এইভাবে দেবে যে প্রথম ভারতীয় দ্বারা ভারতের বাইরে, কি বলছি? প্রথম ভারতীয় দ্বারা ভারতের বাইরে বা বিদেশে প্রথম ভারতীয় দ্বারা বিদেশের মাটিতে হত্যা করেন কে? কোশ্চেন দেবে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মদন লাল ধিংড়া। কাকে হত্যা করেছিলেন? তিনি হত্যা করেছিলেন কার্জন উইলিকে। তো কোশ্চেন দুটো খেয়াল রাখবে, যদি কোশ্চেন দেয় যে মদনলাল ধিংড়া কাকে হত্যা করেছিলেন? কার্জন উইলিকে। এবং প্রথম ভারতীয় হিসাবে বিদেশের মাটিতে প্রথম হত্যা করেছিলেন কে? এই মদনলাল ধিংড়া কার্জন উইলিকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর কে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? তো সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। কিছুদিনের জন্য সভাপতি হয়েছিলেন। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সুভাষচন্দ্র বসু প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হন কবে? 1938 সালে। 1938 সালে কোন অধিবেশনে? 1938 সালে হরিপুরা অধিবেশনে তিনি সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এর ঠিক পরের বছর আবার আইএনসি এর 1939 সালের যে প্রেসিডেন্টের নির্বাচন, সেই প্রেসিডেন্টের নির্বাচনে আবার সুভাষচন্দ্র বসু দাঁড়িয়েছিলেন এবং সুভাষচন্দ্র বসুর এগেনস্টে দাঁড়িয়েছিলেন গান্ধীজির একটা গান্ধীজির মনোনয়ন করা একজন প্রার্থী, তার নাম কি? পট্টাভি সীতারামাইয়া।
এই পাট্টাভি সীতারামায়াকে হারিয়ে সুভাষচন্দ্র বসু 1939 সালে ত্রিপুরী অধিবেশন, কোন অধিবেশন? ত্রিপুরী অধিবেশনে তিনি সভাপতি হিসাবে নির্বাচন হন, অর্থাৎ তিনি ইলেকশনে জিতে যান সুভাষচন্দ্র বসু। এবং সুভাষচন্দ্র বসু ইলেকশনে জিতে যাওয়ায় কংগ্রেসের কয়েকজন সদস্য রিজাইন দিয়ে দেয় এবং যেহেতু গান্ধীজির মনক্ষুণ্ণ হয় এবং গান্ধীজির মতবিরোধের জন্য সুভাষচন্দ্র বসু 1939 সালেই তিনি জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে রিজাইন দিয়ে দেন এবং তিনি রিজাইন দিয়ে কংগ্রেসের কিছু যারা মেম্বার ছিল সেই মেম্বারদের নিয়ে তিনি একটা নতুন দল গঠন করেন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু একটা নতুন দল গঠন করেন। তার নাম কি? তার নাম হলো ফরওয়ার্ড ব্লক। তো কোশ্চেন দেবে, ফরওয়ার্ড ব্লকের গঠন কে করেছিলেন? ফরওয়ার্ড ব্লকের গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের গঠন কে করেছিলেন? সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহেরু থেকে রিলেট করো। জওহরলাল নেহেরু আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রথম প্রাইম মিনিস্টার, ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া। ভারতের প্রথম প্রাইম মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহেরু। এছাড়া আরেকটা ফ্যাক্ট রিলেট করো জওহরলাল নেহেরু থেকে, ইনি 1929 সালের লাহোর যে অধিবেশন, সেই লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং এই অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই অধিবেশনে সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি ওঠে। সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি ওঠে। এই যেগুলো জিনিস, এগুলো তোমাদের মনে হতে পারে যে এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে, তো এগুলো পড়ানো হয়ে গেছে, আমি আবারও রিপিট করছি ইচ্ছাকৃতভাবে যাতে করে তোমাদের আরো আরেকবার রিভিশন হয়ে যায় এবং জিনিসটা মুখস্থ থাকে। তো সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি কোন অধিবেশনে উঠেছিল? 1929 সালে লাহোর অধিবেশনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশনে কিন্তু সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। সরোজিনী নাইডু থেকে রিলেট করো। সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে, প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট হয়েছিলেন। কবে হয়েছিলেন সেটা মাথায় রাখতে হবে। 1925 সালে। কোন অধিবেশনে? কানপুর অধিবেশনে তিনি সর্বপ্রথম ভারতীয় মহিলা হিসেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। যদি কোশ্চেন দেয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে, তখন অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট 1917 সালে প্রেসিডেন্ট হয়েছিলেন। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। এবং এখানে কোশ্চেন দুটোর মধ্যে ডিফারেন্স কেন করা হয়েছে? কারণ অ্যানি বেসান্ট কিন্তু ভারতীয় ছিলেন না, তিনি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। পরে তিনি ভারতে থেকে ভারতের তিনি রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছেন, ভারতের নাগরিক হয়ে গিয়েছেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। সেই কারণে এখান থেকে কোশ্চেন দেয় দুটো, যে প্রথম কোন মহিলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? অ্যান্সার হবে অ্যানি বেসান্ট। আর প্রথম কোন ভারতীয় মহিলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে সরোজিনী নাইডু। অপশন নাম্বার ডি তে দেখো আছে আবুল কালাম আজাদ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের WBCS এর এক্সাম এবং আদার্স আরেকটা কোন একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, আমার খেয়াল আসছে না, কিন্তু এক্সামে আমি কোশ্চেনে দেখেছি কোশ্চেন দিয়েছিল সব থেকে বেশি সময় ধরে ইন্ডিয়ান, এই চারটে অপশনের মধ্যে সব থেকে বেশি সময় ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? সব থেকে বেশি সময় ধরে আইএনসি এর সভাপতিত্ব প্রেসিডেন্ট কে ছিলেন? তো সব থেকে বেশি সময় ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ। ইনি 1940 সালে, এই রাজেন্দ্র প্রসাদের ঠিক পরেই তিনি নিযুক্ত হয়েছিলেন। 1940 থেকে 1946 সাল পর্যন্ত তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। সব থেকে বেশি টাইম ধরে তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই আবুল কালাম আজাদ থেকে পড়ে যায় কি? পড়ে যায় যে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ, পিআর মানে প্রেসিডেন্ট, আমি এখানে শর্টে লিখছি কারণ ফার্স্ট দিন যখন ক্লাস করেছিলাম সেখানেই বলেছিলাম যে আমি শর্টে কিছু কিছু টার্ম লিখবো, যেমন সিআরআর মানে কারেন্সি, তারপর সিএম মানে চিফ মিনিস্টার, পিএম মানে প্রাইম মিনিস্টার, পিআর মানে প্রেসিডেন্ট। তো এখানে পিআর ফর কি? পিআর ফর প্রেসিডেন্ট। তো ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে ছিলেন? এটাও ছিল কিন্তু আবুল কালাম আজাদ, এবং সব থেকে বেশি সময় ধরে। তো এটা মাথায় রাখবে, এটা কিন্তু এক্সামে আসা কোশ্চেন। সব থেকে বেশি টাইম ধরে, নিম্নের মধ্যে সব থেকে বেশি টাইম ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? তো অ্যান্সার হবে আবুল কালাম আজাদ। আর ভারতের স্বাধীনতার সময় প্রেসিডেন্ট কে ছিলেন? জেবি কৃপালানি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন ভারতের সভাপতি, ভারত যখন স্বাধীন হওয়ার সময়। চলে আসো পরের কোশ্চেন।
ইউপিএসসির সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পদ থেকে তাকে অপসারণ করতে পারেন কে? প্রধানমন্ত্রী, ইউপিএসসি এর চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের পরামর্শে প্রধানমন্ত্রী, না সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি কিন্তু তাদের পদ থেকে অপসারণ করতে পারেন, অর্থাৎ ইমপিচমেন্ট করতে পারেন। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি ইউপিএসসির সদস্যদের কিন্তু পদ থেকে হটাতে পারেন, অপসারণ করতে পারেন। ইউপিএসসির প্রসঙ্গ যেহেতু এসছে, ইউপিএসসির ফুল ফর্ম কি? ইউপিএসসির ফুল ফর্ম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কোশ্চেন দেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর গঠন কবে হয়? কবে এর ফরমেশন হয়? এর গঠন কবে হয়? এর ফরমেশন হয়েছিল 1 অক্টোবর। ডেট না মনে রাখলেও হবে, কিন্তু সালটা মনে রাখবে। 1 অক্টোবর 1926 সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফরমেশন হয়েছিল। এখান থেকে কোশ্চেন দেবে যে এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা কেমন ধরনের বডি? তো এটা একটা কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ সাংবিধানিক বডি। কনস্টিটিউশনাল বডি, এটা এক প্রকার কিন্তু কনস্টিটিউশনাল বডি। ইউপিএসসির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ইউপিএসসির হেডকোয়ার্টার বর্তমানে অবস্থিত নিউ দিল্লিতে। এখান থেকে কোশ্চেন দেবে যে ইউপিএসসির টোটাল মেম্বার কতজন? ইউপিএসসির টোটাল সদস্য কতজন হয়? তো ইউপিএসসির একজন থাকে কে? একজন থাকে চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের সঙ্গে আরো 10 জন কিন্তু মেম্বার হয়। তো বর্তমানে এখান থেকে কোশ্চেন দেবে যে বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি? তো বর্তমানে ইউপিএসসির চেয়ারম্যান হিসেবে যিনি নিযুক্ত আছেন তার নাম হলো মানোজ সোনি। মানোজ সোনি বর্তমান ইউপিএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। এখান থেকে কোশ্চেন দেবে যে ইউপিএসসির ব্যাপারে, যেহেতু এটা কনস্টিটিউশনাল বডি, তো ইউপিএসসির ব্যাপারে আমাদের কততম আর্টিকেলে আলোচনা করা আছে? তো ইউপিএসসির ব্যাপারে আলোচনা করা আছে আর্টিকেল নাম্বার 315 থেকে আর্টিকেল নাম্বার 323 এর মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে আলোচনা করা আছে, এবং এটা কোন পার্টের অন্তর্গত? এটা পার্ট নাম্বার 14 এর অন্তর্গত। এখান থেকে কোশ্চেন দেবে যে ইউপিএসসি চেয়ারম্যান হোক বা সদস্য হোক, এদের মেয়াদকাল কত? এরা কতদিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট হতে পারে? তো মাথায় রাখবে এদের মেয়াদকাল হয় 6 বছর। 6 বছরের জন্য এরা অ্যাপয়েন্টমেন্ট হয়, অথবা 65 অফ এজ, অথবা তার বয়স যদি 65 বছর হয়ে যায়। সাপোজ ধরো কোনো একটা ব্যক্তি, কোনো একটা সদস্য, তার 62 বছর যখন বয়স, সে ইউপিএসসির একটা সদস্য বা চেয়ারম্যান পদে নিযুক্ত হলো। তো 62-র সাথে 6 যোগ করলে কত হচ্ছে? 68 হয়ে যাচ্ছে। তো 68 বছর পর্যন্ত কিন্তু সে চাকরি করতে পারবে না। যখন তার বয়স 65 হয়ে যাবে, অর্থাৎ 3 বছর পরে কিন্তু তাকে রিজাইন করতে হবে, অর্থাৎ তার কিন্তু মেয়াদকাল কমপ্লিট হবে। সুতরাং এখানে বলা হয় 6 বছরের জন্য অথবা 65 বছর তার বয়স, যেটা আগে আসবে হুইচ কাম ফার্স্ট। এবার এখান থেকে দেখো যে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট কে করে? এদেরকে কে অ্যাপয়েন্ট করে? তো এদেরকে অ্যাপয়েন্ট করে হলো প্রেসিডেন্ট, এই ইউপিএসসি সদস্যদের অ্যাপয়েন্ট করে। এবার এখানে যে কোশ্চেনটা ছিল যে এদেরকে অপসারণ কে করে, অর্থাৎ ইমপিচমেন্ট কে করে? তো এদেরকে অপসারণও করে কে? অপসারণও করে ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্ট। কোন কোন ক্ষেত্রে? এরা তো দুভাবে এদের অপসারণ হয়। এক, নিজে রিজাইন দিয়ে দিল। তো নিজে যদি রিজাইন দেয়, কার কাছে রিজাইন দেবে? প্রেসিডেন্টের কাছে এসে রিজাইন দেবে। আরেকটা হয় প্রেসিডেন্ট তাদেরকে তাড়াবে। তো প্রেসিডেন্ট কোন কোন ক্ষেত্রে তাড়ায়? যদি সেই ব্যক্তিটা দেউলিয়া হয়ে যায়, বা দেখা গেল সে এই ইউপিএসসির সাথে সদস্য থাকার সাথে সাথে বাইরে অন্য কোনো একটা বেতনভুক্ত চাকরির সাথে সে নিযুক্ত থাকছে, বা সে মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে অনেকদিন ধরে দুর্বল, সে কোনো কাজ করতে পারছে না, বা সদস্যদের আচরণের ওপরে রাষ্ট্রপতি কিন্তু এই ইউপিএসসির সভাপতি হোক বা অন্য সদস্যদের হোক, তাদেরকে অপসারণ অর্থাৎ ইমপিচমেন্ট করতে পারে। তাহলে ইমপিচমেন্ট কে করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে। অ্যাপয়েন্টমেন্টও কে করবে? অ্যাপয়েন্টমেন্টও কিন্তু রাষ্ট্রপতি করবে। এই যে ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে, যেগুলো আমি এখানে অন বোর্ড লেখাচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো কিন্তু পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করতে পারবে না, প্রত্যেকটা ক্লাসেই বলি।
শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা ডাউনলোড করতে পারবে। এই এক্সট্রা ইনফরমেশনগুলো খাতায় তোমরা নোট ডাউন করে রাখবে। আর পিডিএফ আকারে যদি কোশ্চেন অ্যান্সার ডাউনলোড করতে চাও, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেই লিঙ্কটা ক্লিক করে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই এছাড়া এখানে আরেকটা ইনফরমেশন, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। পরের কোশ্চেনে চলে আসো, সার্ক। সার্কের প্রতিষ্ঠাতা হয় কবে? কবে সার্কের এস্টাবলিশ হয়? তো সার্কের প্রতিষ্ঠা হয় 1985 সালে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সার্কের ফুল ফর্ম কি? এস ফর সাউথ, এ ফর এশিয়ান, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন, এটা হলো সার্কের ফুল ফর্ম। অনেকবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন। সার্কের হেডকোয়ার্টার কোথায়? বহুবার রিপিটেড কোশ্চেন। সার্কের হেডকোয়ার্টার অবস্থিত কাঠমান্ডু, কাঠমান্ডুতে এর হেডকোয়ার্টার অবস্থিত। কাঠমান্ডু কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার অবস্থিত। এখান থেকে কোশ্চেন দেবে যে এর মধ্যে কোনটা সার্কের মেম্বার কান্ট্রি না। তো সার্কের টোটাল মেম্বার কান্ট্রি কটা? টোটাল মেম্বার কান্ট্রি হলো 8টা। তো এই 8টা কিভাবে মনে রাখবে? 8টা মনে রাখার সহজ উপায় আমি এখানে ম্যাপ আকারে বোঝাচ্ছি। এখানে দেখো লেফট সাইডে আমি ভারতের ম্যাপটা রাফলি এখানে আঁকছি। ভারতের ম্যাপের প্রথমে পশ্চিম সাইডে চলে যাও, এই পোর্শনটা চলে যাও। এখানে কি আছে? পাকিস্তান আছে, আর এখানে কি আছে? আফগানিস্তান। তাহলে ফার্স্টে লেখো ইন্ডিয়া, ফার্স্টে ইন্ডিয়া। ইন্ডিয়ার পশ্চিম সাইডে আছে দুটো প্রতিবেশী দেশ, একটা হলো আফগানিস্তান, আফগানিস্তান, আর একটা কি? আর একটা হলো জানি দুশমন পাকিস্তান। এবার নিচের দিকে চলে আসো, নিচের দিকে আছে কি? ভারতের নিচের দিকে আছে শ্রীলঙ্কা, এবং আরো নিচের দিকে দেখো আছে যার সঙ্গে এখন ফাইটিং চলছে ইন্ডিয়া এবং সেই দেশের মধ্যে। সেই দেশের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি ভারত হটাও বলে এই নারা দিয়ে তিনি জিতেছেন। তো সেটা কি? সেটা হলো মালদ্বীপস। আশা করি পেপার বা সংবাদের দিকে তোমরা নজর রাখো, তোমরা প্রত্যেকেই জানো মালদ্বীপসের সঙ্গে এখন ঝামেলা চলছে। মালদ্বীপস ইচ্ছা করেই ঝামেলা করেছে, ভারত কোনো কমেন্ট করেনি, ওরা নিজেরাই ইচ্ছা করে ভারতকে উল্টোপাল্টা বলছে। তো শ্রীলঙ্কার নিচে আছে কি? মালদ্বীপস। এবার চলে আসো উপরের দিক, এটা কি? এটা হলো নেপাল, এবং নেপালের পাশে আছে কি? ভুটান। তাহলে দুটো প্রতিবেশী দেশ লেখো, এখানে আছে নেপাল, আর হলো কি? আর হলো ভুটান। এবার পশ্চিমবঙ্গের ডান সাইডে এটা কি? এটা হলো বাংলাদেশ, বাংলাদেশ। তাহলে দেখো 8খানা কান্ট্রির নাম এখানে লেখা হয়ে গেল: ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ। আশা করি মনে রাখার সহজ উপায় বলে দিলাম, ম্যাপের আকারে বলে দিলাম। এবার আশা করব যে সহজেই কিন্তু তোমরা মুখস্থ রাখতে পারবে। এখান থেকে যেটা কনফিউজিং করে, এখান থেকে যেটা কোশ্চেনটা দেয় এর মধ্যে কোনটা সার্কের মেম্বার কান্ট্রি নয়, সেটা এই মালদ্বীপসকে ঘুরিয়ে ওখানে দিয়ে দেবে কি? দিয়ে দেবে মায়ানমার, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সেটা মার্কিং করে না, এই মায়ানমারটা ভুল করে চলে আসবে, সেখানে হয়তো অন্য কোনো একটা কান্ট্রির নাম দিয়ে দেবে, সেটা মার্কিং করে চলে আসবে এবং অ্যান্সার হয়ে যাবে ভুল। তো এটা খেয়াল রাখবে যে এম ফর কি? এম ফর কিন্তু মালদ্বীপস, নট মায়ানমার। তো 8টা কান্ট্রি আশা করি বুঝিয়ে দিলাম, এবং তোমাদের আশা করব মুখস্থ থাকবে। এবং তোমাদের বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে রেগুলার বেসিসে যখন তোমাদের হাতে ফাঁকা টাইম থাকবে, খাওয়ার পরে বা কোনো যখনই তোমাদের ফাঁকা টাইম থাকবে, একটু তোমরা ইন্ডিয়ান ম্যাপ হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ হোক, এটা একটুখানি মোবাইলে সার্চ করে দেখবে কোথায় কোন দেশ আছে, বা ইন্ডিয়ান ম্যাপ দেখলে কোথায় কোন রাজ্য আছে,
বা ইন্ডিয়ার প্রতিবেশী দেশগুলো কি কি, ইন্ডিয়ার মধ্যে দিয়ে কোথায় কোন পাহাড় আছে, এগুলো দেখলে সুবিধা কি হবে, যখন পড়াবো সেটা রিলেট করতে পারবে, চোখের সামনে ভাসবে, জিনিসটা মুখস্থ করতে হবে না। চলে আসো পরের কোশ্চেন। আগস্ত্যমালাই পর্বত কোন রাজ্যের মধ্যে অবস্থিত? কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তো আগস্ত্যমালাই এই যে পর্বতটা, এটা কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে অবস্থিত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আগস্তার কুডাম হলো হিন্দু ঋষি আগস্ত। হিন্দু ঋষিদের নাম শুনেছো তোমরা, ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনবে বা ধার্মিক গল্প যদি শুনে থাকো সেখানে শুনবে। আগস্ত্য মুনির নামক একটা মুনি আছে বা ঋষি আছে, সেই নামটা শুনবে। তো এই আগস্ত্য ভক্তদের জন্য একটা তীর্থস্থান এই আগস্ত কুডাম, যাকে হিন্দু পুরাণের সাতটা ঋষি বা সপ্তর্ষি বলে মনে করা হয়। এছাড়া তামিলনাড়ুতে তামিল ভাষা, তো তামিলে এই আগস্টকে তামিল ভাষার জনক হিসাবেও কিন্তু বলা হয়ে থাকে। তো তামিলনাড়ুর প্রসঙ্গ যেহেতু এসছে, কেরালা নিয়ে এর আগের দুটো ক্লাসে পড়িয়েছি। কেরালার ক্যাপিটাল হলো তিরুবনন্তপুরম। কেরালার যিনি চিফ মিনিস্টার আছেন পিনারাই বিজয়ান, এবং গভর্নর আছেন আরিফ মোহাম্মদ খান। এগুলো কিন্তু আগের ক্লাসে পড়িয়েছি, সে কারণে কেরালা ডিসকাস করছি না, তামিলনাড়ুটা ডিসকাস করে দিই। তামিলনাড়ুর ক্যাপিটাল কি? তামিলনাড়ুর ক্যাপিটাল হলো চেন্নাই। তামিলনাড়ুর বর্তমান যিনি সিএম পদে নিযুক্ত আছেন তার নাম কি? M.K. স্টালিন। আর তামিলনাড়ুর যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তিনি হলেন R.N. রাবি, ইনি গভর্নর পদে নিযুক্ত আছেন। চলে আসো পরবর্তী কোশ্চেন। জুনাগড় লিপিটি কোন ভাষায় রচিত? তো জুনাগড় যে লিপি, এটা সংস্কৃত ভাষায় রচিত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই জুনাগড় লিপি থেকে কার কথা জানা যায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জুনাগড় লিপি থেকে জানা যায় শক শাসক রুদ্র দামনের কথা। শক শাসককে রুদ্র দামনের কথা জানা যায় এই জুনাগড় লিপি থেকে। প্রাকৃত এবং পালি ভাষা থেকে যে কোশ্চেনটা বহুবার এক্সামে রিপিট হয়, কোশ্চেন দেয় যে বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ পালি ভাষায় লেখা। আর প্রাকৃত ভাষায় লেখা কোন ধর্মগ্রন্থ? প্রাকৃত ভাষায় লেখা জৈন ধর্মগ্রন্থ প্রাকৃত ভাষায় লেখা। বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই ত্রিপিটক মানে কি? ত্রিপিটক মানে তিনটে পিটকের সমষ্টি। সুত পিটক, বিনয় পিটক এবং আধম্ম পিটক, এই তিনটে পিটকের সমষ্টি হলো কি? তিনটে পিটকের সমষ্টি হলো ত্রিপিটক, যার মধ্যে সুত পিটক কিন্তু সব থেকে বড় পিটক, এবং সুত পিটককে এনসাইক্লোপিডিয়াও বলা হয়। চলে আসো পরের কোশ্চেন। কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার রিপিটেড কোশ্চেন। তো এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কনফিউজ হয়, সেই কনফিউজিংটা আমি এখান থেকে ক্লিয়ার করে দেবো আজকের এই ক্লাসে। যে বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন, কোশ্চেনটা ভালোভাবে দেখবে। বিধবা বিবাহ আইনটা পাশ করেছিলেন কে? কোন গভর্নর জেনারেল পাশ করেছিলেন? তো বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন লর্ড ডালহৌসি পাশ করেছিলেন। কবে পাশ করেছিলেন? কোন অ্যাক্ট অনুযায়ী? 1855 সালে উইডো রিম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই বিধবা বিবাহ আইনটা তিনি পাশ করেছিলেন। তো কোশ্চেন যদি দেয় যে বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন কে? পাশ করেছিলেন লর্ড ডালহৌসি। কিন্তু এটা বলবৎ হয়েছিল কবে? এটা ইমপ্লিমেন্ট হয়েছিল কবে? এটা ইমপ্লিমেন্ট হয়েছিল এর ঠিক পরের বছর 1856 সালে। সেটা কার সময়? লর্ড ক্যানিং এর সময় কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়েছিল। তো কোশ্চেন যদি দেয় যে বিধবা বিবাহ আইন বাস্তবায়ন হয়েছিল কার আমলে, তখন অ্যান্সার হবে লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন, উইডো রিম্যারেজ অ্যাক্টটা কে পাশ করিয়েছিলেন? তখন অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। কার মদতে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মদতে লর্ড ডালহৌসি উইডো রিম্যারেজ অ্যাক্টটা কিন্তু পাশ করিয়েছিলেন। এখান থেকে বাকি অপশনগুলো যদি রিলেট করে, লর্ড উইলিয়াম বেন্টিং থেকে রিলেট করো। তোমাদের পড়িয়েছিলাম সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, তো সতীদাহ প্রথাকে রদ করেছিলেন কে? রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। কার মদতে রদ করেছিলেন?
সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের মদতে। রাজা রামমোহন রয় লর্ড উইলিয়াম বেন্টিং এর মদতে সতীদাহ প্রথা রদ করেছিলেন। কবে রদ করেছিলেন? 1829 সালে রদ করেছিলেন। ডেটগুলো অবশ্যই মাথায় রাখবে। বিধবা বিবাহ আইন কবে পাস হয়? অনেক সময় অপশনে 1855 থাকবে না, তখন 1856 থাকবে, তখন বাধ্য হয়ে 1856 তোমরা মার্কিং করবে। কিন্তু যদি অপশনে থাকে 1855, তো 1855 কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, কারণ উইডো রিম্যারেজ অ্যাক্ট যেটা, সেটা 1855 সালেই কিন্তু পাস হয়েছিল লর্ড ডালহৌসির আমলে, এবং ইমপ্লিমেন্ট হয়েছিল এই বিধবা বিবাহ আইনটা বাস্তবায়ন হয়েছিল কার সময়? লর্ড ক্যানিং এর সময়। কারণ এর ঠিক পরের বছরে কিন্তু গভর্নর জেনারেল চেঞ্জ হয়ে লর্ড ক্যানিং হয়েছিল, এবং লর্ড ক্যানিং ইনি ভারতের এটা অলরেডি পড়িয়েছি, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। বা কোশ্চেন দেয় যদি ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। আর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। চলে আসো পরের কোশ্চেন, ওয়াটার বুলুম সৃষ্টি করে কি? কে ওয়াটার বুলুম সৃষ্টি করে? ওয়াটার বুলুম সৃষ্টি করে ভাসমান যে সমস্ত সবুজ নীলাভ শৈবাল, তারা কিন্তু সৃষ্টি করে এই ওয়াটার বুলুম। ওয়াটার বুলুমটা কি একটুখানি মুখে বলে দিচ্ছি। পুকুর বা জলাশয়ে দেখবে পুষ্টির পরিমাণ যদি বেড়ে যায়, কিছু নীলাভ সবুজ রঙের শৈবালের সংখ্যা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, যাকে বলা হয় ওয়াটার বুলুম। এর উদাহরণ কি? এর উদাহরণ হলো অসিলেটোরিয়া, তারপরে নস্টক। এর উদাহরণগুলো আমি এখানে লিখে দিচ্ছি। অসিলাটোরিয়া, নস্টক, তারপর মাইক্রোসাইটিস, এরা হলো কিন্তু এই ওয়াটার বুলুম শৈবালের উদাহরণ। এরা কি করে? এরা জলাধারের অতিরিক্ত, এই ওয়াটার বুলুম গুলো জলাধারের অতিরিক্ত যে জলে এরা অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে যায়, এর ফলে জলের অক্সিজেন গুলোকে এরা শুষে নেয়, ফলে জলটাকে দূষিত করে দেয়, যে জলটা খাবার এবং ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে ওঠে। এবং যেহেতু জলের থেকে অক্সিজেন গুলো এরা কালেক্ট করে নেয়, জলে বসবাসকারী যে সমস্ত মাছগুলো থাকে, মাছগুলো কিন্তু ধীরে ধীরে মারাও যেতে পারে যদি ওয়াটার বুলুম অত্যাধিক পরিমাণে ছড়িয়ে যায়, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল অত্যাধিক পরিমাণে ছড়িয়ে যায়। চলে আসো পরের কোশ্চেন, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন দেয় যে এই হিল বিক্রিয়া, সালোকসংশ্লেষ প্রক্রিয়া হিল বিক্রিয়া, এটা কোন দশায় সম্পন্ন হয়? আলোক দশায় না অন্ধকার দশায়? তো হিল বিক্রিয়া, সালোকসংশ্লেষ প্রক্রিয়া আলোক দশায় সম্পন্ন হয়। তো আলোক দশার সময় যে ফটোলাইসিস প্রক্রিয়া, সেই ফটোলাইসিস প্রক্রিয়ায় জলের অণুকে নিয়ে অক্সিজেন মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বিজ্ঞানী হিল প্রথম পর্যবেক্ষণ করেন, তাই এই প্রক্রিয়ার নাম হলো কি? হিল বিক্রিয়া। এবং এর মধ্যে হিল বিকারক কোনটা? হিল বিকারক হলো এনএডিপি। এনএডিপির ফুল ফর্ম কি? ফুল ফর্মটা এখানে লিখে দিচ্ছি, নিকোটিনামাইড, A for adenine, D for dinucleotide, P for phosphate। নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট, NADP এর ফুল ফর্ম। এটা হলো কি? এটা হলো সালোকসংশ্লেষ প্রক্রিয়া হিল বিকারক। এবং এই হিল বিক্রিয়া কোন দশায় সম্পন্ন হয়? মাথায় রাখবে, আলোক দশায় সম্পন্ন হয় এই হিল বিক্রিয়া। চলে আসো পরবর্তী কোশ্চেন, এক্স রশ্মির আধান কত? এক্স রশ্মির কিন্তু কোনো আধান থাকে না, শূন্য বা নিস্তড়িত হলো এক্স রশ্মির আধান। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তীব্র গতি সম্পন্ন যে ক্যাথোড রশ্মি, আমরা ছোটবেলায় পড়েছিলাম ক্যাথোড রের কথা, সেই ক্যাথোড রশ্মি তথা ইলেকট্রনের কোনো কঠিন লক্ষ্যবস্তুর উপরে পড়ার ফলে তাদের ওপর গতি হঠাৎ কিন্তু মন্দবিত হলে একটা উচ্চ ভেদন ক্ষমতা যুক্ত একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎপন্ন হয়, যেটাকে বলা হয় এক্স রশ্মি। এই এক্স রশ্মি কে ফার্স্ট আবিষ্কার করেন? কোশ্চেন দেয়, মাথায় রাখবে তার নাম কি? রন্টজেন এক্স রশ্মির আবিষ্কারক। যেহেতু এই রশ্মিটা কোনোটার সঙ্গে সে কম্পেয়ার করতে পারছিল না, যেহেতু এই রশ্মিটা অদৃশ্য ছিল বা এর প্রকৃতি কি সেটা জানা নেই,
তাই এর নাম রাখা হয়েছিল এক্স রশ্মি। যেমন আমরা ম্যাথে কোনো কিছু অজানা বস্তু বার করতে গেলে আমরা এক্স ধরে নিই, এক্স এর মান বার করি, তো সেখান থেকেই এরকম বিজ্ঞানী ভেবেছিল যে এই রশ্মির নাম রাখা হবে এক্স রশ্মি, এবং সেখান থেকে এর নাম রাখা হয়েছে এক্স রশ্মি। তো কে আবিষ্কার করেন? এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী রনজেন, যার কোনো কিন্তু আধান নেই, এটা এর আধান কিন্তু 0। চলে আসো পরের কোশ্চেনে। কোন রক্তযুক্ত মানুষকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? তো সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি গ্রুপের রক্তদাতাকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। কিন্তু কোশ্চেন যদি একটু হার্ড করে বা একটু লেভেলের যদি কোশ্চেন করে, তখন কিন্তু আরএইচ ফ্যাক্টর জানতে চাইবে যে কোন আরএইচ ফ্যাক্টর। তো মাথায় রাখবে এ বি এবি পজিটিভ গ্রুপের রক্তের যে সমস্ত মানুষরা আছে তাদেরকে বলা হয় সর্বজনীন সর্বজনীন গ্রহীতা, আর ও নেগেটিভ রক্ত যাদের তাদেরকে বলা হয় সর্বজনীন সর্বজনীন দাতা। ও পজিটিভকে সর্বজনীন দাতা বলা হয় না, বা এবি নেগেটিভকে সর্বজনীন গ্রহীতা বলা হয় না। কেন বলা হয় না? তোমাদের কিন্তু বায়োলজির ক্লাস, বায়োলজি ফাউন্ডেশন ব্যাচ চলছে, সেই বায়োলজি ফাউন্ডেশন ব্যাচে পড়ানো হবে, ডিটেলসে পড়ানো হবে। তো প্রত্যেককে বলছি বায়োলজি যে ফাউন্ডেশন ব্যাচটা চলছে সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু তোমাদের বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, অর্থাৎ জিকের যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকে বায়োলজি যে ফাউন্ডেশন ব্যাচটা চলছে বায়োলজি ফাউন্ডেশন ব্যাচটা ফলো করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেটা চলছে সেটা ফলো করবে, ম্যাথের ক্লাস যেগুলো চলছে সেগুলো ফলো করবে। প্রত্যেকটাই কিন্তু তোমাদের ফুড এসআই ক্লার্কশিপ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং আদার্স এক্সামের জন্য যেখানেই তোমাদের জিকে জিএস দিক না কেন, জিকে জিএস সাবজেক্ট যেখানেই আছে না কেন, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে প্রধানত মানুষের রক্তকে কত ভাগে ভাগ করা হয়, যদি তোমাদের সাপোজ ধরো এই কোশ্চেনটা ইউপিএসসির এক্সামে দিল, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে 8টা। মানুষের রক্তকে কটা ভাগে ভাগ করা হয়? 8টা ভাগে ভাগ করা হয়, কারণ সেখানে এ পজিটিভ একটা ধরবে, এ নেগেটিভ একটা ধরবে, বি পজিটিভ একটা ধরবে, বি নেগেটিভ একটা ধরবে। কিন্তু যদি নর্মালি এক্সাম হয়, যেখানে চাপরাশির এক্সাম বা গ্রুপ ডির এক্সাম, এই সমস্ত এক্সামে তোমাদের যেটা নর্মাল অ্যান্সার সেটাই ধরবে যে মানুষের রক্তের গ্রুপ কটা। রক্তের গ্রুপ রক্তের গ্রুপ হলো প্রধানত 4টে। কি কি? এ বি আর ও, এই 4টে হলো মানুষের রক্তের গ্রুপ। এবার এদের আরএইচ ফ্যাক্টর যদি এর সঙ্গে অ্যাড করি, তো তাহলে এ প্লাস এন মাইনাস বি প্লাস বি মাইনাস এবি প্লাস এবি মাইনাস ও প্লাস ও মাইনাস, তো এখান থেকে 8খানা রক্তের গ্রুপ হয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার? এই কোশ্চেনটা একটু টাইম নিয়ে বোঝাবো, কারণ এখান থেকে বহুবার কোশ্চেন দেয় এই লিভার দিয়ে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এখান থেকে। যদিও এই কোশ্চেনটা আমরা ক্লাস 8-9-এ পড়ে এসেছি, 8-9-এর কোশ্চেন, কিন্তু চর্চা না থাকায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। তো লিভার কি, ফার্স্টে আগে আলোচনা করব লিভার কি। তো লিভার হলো এমন একটা সোজা বা বাঁকানো একটা শক্ত দণ্ড, যার একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে সেটা কি করতে পারে? মুভ করতে পারে, সেটা অবাধে ঘুরতে পারে। এই স্থির বিন্দুকে আমরা কি বলবো? স্থির বিন্দুকে আমরা বলবো আলম্ব। স্থির বিন্দুকে কি বলবো? আলম্ব। এবং এই আলম্বের একদিকে বা বিপরীত দিকে দুটো বিন্দুর একটাতে থাকবে কি? একটাতে থাকবে বল, আর একটাতে থাকবে কি? আরেকটাতে থাকবে ভার। অর্থাৎ লিভার কিসের উপরে ডিপেন্ড করে? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, আলম্ব, বল এবং ভার, এই তিনটের উপরে কিন্তু ডিপেন্ড করে। তাহলে কোশ্চেন যদি দেয় যে লিভার কত প্রকার, তো লিভার হলো 3 প্রকার। কি কি? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? একটা ছবি আঁকি, ছবি আঁকলে সহজেই রিলেট করতে পারবে। তোমরা আশা করি প্রত্যেকে বাড়িতে নলকূপ দেখেছো, হ্যান্ড পাম্প, যে টিউবওয়েল, সেই হ্যান্ড পাম্প টিউবওয়েল আশা করি প্রত্যেকের বাড়িতে আছে, কিংবা আর না থাকলেও আশা করি প্রত্যেকে দেখেছো যে হ্যান্ড টিউবওয়েল কি ধরনের দেখতে হয়। তো এরকম ধরনের হ্যান্ড টিউবওয়েল থাকে, এখানে মাঝখানে একটা এরকম রড থাকে, সেই রডের গায়ে এখান থেকে একটা হ্যান্ডেল, আর এখান থেকে আরেকটা কিন্তু এরকম ধরনের একটা হ্যান্ডেল মতো থাকে। এখান থেকে এই রডটা এই হ্যান্ডেলের সহযোগে এখান থেকে এরকম থাকে। আর এই যে অংশটা যেটা আমি এখানে লাল করে দিলাম, এই অংশে আমরা হাতলটা চাপলে এই কল থেকে কি হয়? কল থেকে জল বার হয়। তো এর আলম্ব কোথায়? খেয়াল করো, এর আলম্ব কিন্তু এই পজিশন, যেখানে আমি কালো দিয়ে মার্কিং করছি,
এটা হলো কি, এটা হলো এর আলম্ব, এটা হলো এর আলম্ব। এবং আলম্বের এক সাইডে, এই সাইডে আমরা কি করছি, হাত দিয়ে বল প্রেস করছি, বল দিচ্ছি আমরা। এবং হাত দিয়ে বল দেওয়ার ফলে এখান থেকে কি উঠছে, এখান থেকে জল উঠছে, অর্থাৎ এখান থেকে ওজনটা উঠছে, ভার উঠছে। তাহলে ভার কোথায় ডিপেন্ড করছে, ভার ডিপেন্ড করছে মাথায়। অর্থাৎ কোনো একটা লিভারে আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে যদি প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো প্রথম শ্রেণীর লিভার। অর্থাৎ টিউবওয়েল কিসের উদাহরণ, টিউবওয়েল হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। তো এখান থেকে রিলেট করাবো প্রথম শ্রেণীর লিভার কোনটা কোনটা। টিউব অয়েল, এক্ষুনি উদাহরণ দিলাম, টিউব অয়েল হলো প্রথম শ্রেণীর লিভার, টিউব অয়েল হলো প্রথম শ্রেণীর লিভার। টিউব অয়েলের হাতল, টিউব অয়েলের হাতল হলো প্রথম শ্রেণীর লিভার। কাঁচি প্রথম শ্রেণীর লিভার। তারপর সাঁড়াশি, বাড়িতে যে সাঁড়াশি আমরা ইউজ করি, এই সাঁড়াশিও কিন্তু প্রথম শ্রেণীর, সাঁড়াশি হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। বা পেরেক তোলার যে সমস্ত হাতুড়ি, পেরেক তোলার হাতুড়ি, পেরেক তোলার হাতুড়ি, এগুলো হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। এবার প্রথম শ্রেণীর লিভার থেকে দুটো কোশ্চেন দেয়, দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম শ্রেণীর লিভার হলো একমাত্র লিভার যার যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে, একের কম হতে পারে এবং একের সমান হতে পারে। তো এখান থেকে কোশ্চেন দেবে যে একমাত্র কোন প্রথম শ্রেণীর লিভার যার যান্ত্রিক সুবিধা একের সমান, যার যান্ত্রিক সুবিধা একের সমান। তো একের সমান কার, সাধারণ তুলা যন্ত্র। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। অ্যান্সার কি হবে, সাধারণ তুলা যন্ত্র এর যান্ত্রিক সুবিধা কিন্তু একের সমান এবং এটা কিন্তু প্রথম শ্রেণীর লিভার। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে প্রথম শ্রেণীর কোন লিভারের যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয়। তো একের থেকে কম হয় কার, একের থেকে কম হয় ঢেঁকি। ঢেঁকির যান্ত্রিক সুবিধা কিন্তু সবসময় একের থেকে কম হয়। তো মাথায় রাখবে এই ঢেঁকি আর তুলা যন্ত্র, এই দুটো কিন্তু বহুবার রিপিটেড কোশ্চেন। আর টিউবওয়েলের হাতল, এই তিনটে কিন্তু বহুবার রিপিটেড কোশ্চেন, এগুলো কিন্তু প্রথম শ্রেণীর লিভার। এবার চলে আসো দ্বিতীয় শ্রেণীর লিভার। তোমরা আশা করি ওপেনার দেখেছো, বলা লাগবে না। ম্যাক্সিমাম যারা ছেলেদের ক্ষেত্রে বলছি, অনেকেই এই বয়সে বিয়ার ফিয়ার খেয়েছো, বিয়ারের ঢাকনি দেখবে, বিয়ারের ঢাকনি এরকম থাকে, ঢাকনির ওপেনার বা যে কাঁচের বোতলে যে থামস আপ গুলো আগে পাওয়া যেত বা এখনো পাওয়া যায়, সেগুলো দেখবে একটা ওপেনার, এরকম ধরনের একটা ওপেনার দিয়ে সেই ঢাকনাটা ওপেন করতে হয়। তো এই ওপেনারের আলম্ব কোথায় ডিনোট করে, এই পজিশনে আলম্ব ডিনোট করে। আচ্ছা, আলম্বকে আমি সি দ্বারা ডিনোট করছি, বলকে আমি ডিনোট করছি পি দ্বারা, আর ভারকে ডিনোট করছি ডাব্লিউ দ্বারা। এখানে সিম্বল লিখবো। তো এখানে থাকে আলম্ব, শেষে থাকবে কি, শেষে থাকবে এখানে বল, আর মাঝখানে কি থাকবে, এখানে মাঝখানে থাকবে ডাব্লিউ অর্থাৎ ভার। অর্থাৎ কি বললাম, যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে, অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব এবং বলের মাঝখানে কোনো একটা বিন্দুতে ভার থাকে, তো তাকে আমরা কি বলবো, দ্বিতীয় শ্রেণীর লিভার। তো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি কি, উদাহরণগুলো এখান থেকে খেয়াল করো। আর মাথায় রাখবে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সব সময় কিন্তু একের থেকে বেশি হয়, অর্থাৎ গ্রেটার দেন 1 হয় যান্ত্রিক সুবিধা, গ্রেটার দেন 1 হয়। আর প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে তিন রকমই হয়, গ্রেটার দেন 1, লেস দেন 1, ইকুয়াল টু 1, তিনটেই হয়ে থাকে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে। তো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি, উদাহরণ হলো একটা ওপেনার, বোতল ওপেনার, বোতল ওপেনার হলো দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো নৌকার দাঁড়, যেটা তোমাদের এই কোশ্চেনে আছে, নৌকার দাঁড়, এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। এছাড়া বাড়িতে দেখবে যদি ঠাকুমা বা দাদু থাকে, তারা সুপারি বা পান জাতীয় জিনিস যদি খায়, তাদের কাছে দেখবে জাঁতি থাকে। তো জাতি হলো দ্বিতীয় শ্রেণীর উদাহরণ। তো অ্যান্সার কি হবে, দ্বিতীয় শ্রেণীর উদাহরণ হলো নৌকার দাঁড়, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে নিজের হাতের দিকে খেয়াল করো, এখানে আমি ছবি এঁকেই দেখাচ্ছি। নিজের হাতের যে বাহু এবং কবজি আছে, এখান থেকে ধরো তোমার হাতের উপরে কিছু একটা ভারী জিনিস
ভারী জিনিস একটা চাপানো আছে। তো এটা কি চাপানো আছে? এটা ভার অর্থাৎ ডাব্লু চাপানো আছে। এটা কি? এই কনুইর এখানে এটা হলো আলম্ব অর্থাৎ এখানে আমি সি লিখলাম। আর বলটা কোথায় প্রয়োগ করতে হচ্ছে? এই জায়গায় কিন্তু বল প্রয়োগ হচ্ছে, পি প্রয়োগ হচ্ছে। অর্থাৎ যে লিভারের এক প্রান্তে আলম্ব অন্য প্রান্তে ভার থাকে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো একটা বিন্দুতে বল ক্রিয়া করে তাকে কি বলবো? তাকে বলবো তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি কি? তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ বলতে পারো চিমটা, বলতে পারো ক্রেন হলো তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাত, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার, তো মানুষের হাত হলো তৃতীয় শ্রেণীর লিভার। মুখের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার। তারপরে মাছ ধরার ছিপ, এগুলো কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আশা করি লিভার বোঝাতে পেরেছি। লিভার কত প্রকার? 3 প্রকার। যদি ডাউট থাকে একবার ভিডিওটা রিমাইন্ড করে শুনবে, তাহলে আশা করি এই 3টে শ্রেণীর লিভার ক্লিয়ার হয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটা? তো ভারতে 2বার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। করমণ্ডল উপকূল বলতে কোন উপকূল? তামিলনাড়ুর দিকে যে উপকূলটা আছে, এই উপকূলে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে তখনও বৃষ্টিপাত হয়। আবার যখন সেই মৌসুমী বায়ুটা যখন প্রত্যাবর্তন করে সেই টাইমেও কিন্তু আবার বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হয় কারণ যখন এখানে ভারতের ম্যাপটা দেখো, ম্যাপটা দেখলে বুঝতে পারবে আমি এখানে সাউথের সাইডটার ম্যাপটা এখানে ড্র করছি। নিচের দিকে তামিলনাড়ু, তারপরে এখান থেকে এরকম এসে এদিকে পশ্চিমবঙ্গ আছে, উড়িষ্যা আছে। তো এখানে এই জায়গা পর্যন্ত পশ্চিমবঙ্গ, এখান থেকে আছে উড়িষ্যা, তার নিচে আছে অন্ধ্রপ্রদেশ, তার নিচে আছে কি তামিলনাড়ু। তো এখান থেকে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আবার প্রত্যাবর্তন করে রিটার্ন আসে, রিটার্ন আসার সময় এই উড়িষ্যার থেকে এই দেখো এই বায়ুটা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে যখন আসে এই আসার সময় বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প সে কালেক্ট করে সেই বৃষ্টিপাতটা আবার এসে ঘটায় কোথায়? বৃষ্টিপাতটা ঘটায় তামিলনাড়ুতে। তো তামিলনাড়ুতে বছরে কতবার বৃষ্টিপাত হয়? বছরে কিন্তু 2বার বৃষ্টিপাত হয়। এখান থেকে এর আগের দিনের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ভারতের 2টো বৃষ্টি ছায়া অঞ্চল। কি পড়িয়েছিলাম? বৃষ্টি ছায়া অঞ্চল। তো বৃষ্টি ছায়া অঞ্চল কি কি? একটা ছিল মেঘালয়ের রাজধানী শিলং। মেঘালয়ের রাজধানী শিলং হলো বৃষ্টি ছায়া অঞ্চল। আরেকটা পড়িয়েছিলাম যে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব অংশ হলো বৃষ্টির ছায়া অঞ্চল। তো পূর্ব অংশ কিভাবে হচ্ছে এখানে খেয়াল করো। পশ্চিমঘাট পর্বতমালাটা এইভাবে বিস্তৃত হয়েছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আগমন করে, তোমাদের পড়িয়েছি সর্বপ্রথম অ্যাটাক করে কোথায়? সর্বপ্রথম বৃষ্টি হয় কোথায়? বৃষ্টি হয় এই কেরালার এই সাইডে। তো কেরালার এই সাইডে যখন সর্বপ্রথম বৃষ্টি হয়, বা এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের সর্বপ্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টিপাত হয় কোন রাজ্যে? অ্যান্সার হবে কেরালা রাজ্যে। তো এখানে যখন বৃষ্টিপাত হয় এই পাহাড়ে পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়ে কিন্তু আটকে যায়, আটকে গিয়ে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম সাইডে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, পূর্ব সাইডের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটায় না। সেই কারণে পূর্ব সাইডটা হলো বৃষ্টির ছায়া অঞ্চল। একইভাবে ওপরে মেঘালয় যেখানে আছে, মেঘালয়ের এখানে আছে গারো, আছে খাসি, সরি এই সাইডটা আছে গারো, খাসি আর জয়ন্তী। গারো আর খাসি জয়ন্তী পাহাড় এইভাবে কিন্তু বক্সের মতো করে আছে। গারো, খাসি, জয়ন্তী এখানে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে এই পাহাড়ের মধ্যে আটকে এই জায়গাটাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই জায়গার নাম হলো মৌসিনরামের চেরাপুঞ্জি। মৌসিনরামের চেরাপুঞ্জিতে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু এর উল্টো সাইডে যেখানে মেঘালয়ের রাজধানী শিলং অবস্থিত, সেই শিলং হয়ে যায় বৃষ্টি ছায়া অঞ্চল, সেখানে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা ঘটায় না। চলে আসো পরের কোশ্চেন। ভারতের দীর্ঘতম খাল কোনটা? তো ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা গান্ধী ক্যানেল, ইন্দিরা গান্ধী খাল। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্দিরা গান্ধী খাল কোন নদীর ওপর থেকে বা কোন নদী থেকে তৈরি করা হয়েছে? তো এই ইন্দিরা গান্ধী খালটা তৈরি হয়েছে সতলুজ এন্ড বিয়াসের যে মিলনস্থল, সেই মিলনস্থলে আছে কি হ্যারিকে ব্যারেজ। হারিকে ব্যারেজ, এই হারিকে ব্যারেজ থেকে ইন্দিরা গান্ধী ক্যানেলটা তৈরি করা হয়েছে। এবং এই ইন্দিরা গান্ধী ক্যানেলটা তৈরি হয়েছে কোথা থেকে? পাঞ্জাব থেকে। পাঞ্জাব থেকে তৈরি হয়ে এটা কোন পর্যন্ত বিস্তৃত হয়েছে? এটা বিস্তৃত হয়েছে
রাজস্থান পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত হয়েছে। রাজস্থানে থর ডেজার্ট, থর মরুভূমি পর্যন্ত এটা কিন্তু বিস্তৃতি হয়েছে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের প্রথম নিউক্লিয় চুল্লি হলো কোনটা? নিউক্লিয় চুল্লি কোনটি ভারতের প্রথম নিউক্লিয় চুল্লি হলো অপ্সারা। অপশন নম্বর এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই অপ্সারা যে নিউক্লিয় চুল্লি, এটা এস্টাবলিশ হয়েছিল 1956 সালে। কার হাত দ্বারা? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তখন কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন, তো জওহরলাল নেহেরুর হাত দ্বারা এটা তৈরি হয়েছিল। এবং এটা ভারতের পাশাপাশি এশিয়ার ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এশিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর হলো এই অপ্সারা। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিয়াস ফার্স্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইন্ডিয়াস ফার্স্ট অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কোনটা? তখন অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের তারাপুর। কবে নির্মাণ হয়েছিল? 1969 সালে নির্মাণ হয়েছিল। এটা কোন স্টেটের মধ্যে পড়ে? মহারাষ্ট্রের মধ্যে পড়ে। তো খেয়াল করবে কোশ্চেন কি জানতে চাইছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর জানতে চাইছে না অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট জানতে চাইছে। অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট হলে অ্যান্সার হবে তারাপুর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর হলে অ্যান্সার হবে অপ্সারা, যেটা এশিয়ার সবথেকে প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ভারতের পাশাপাশি এশিয়ার। সাইরাস থেকে রিলেট করো, সাইরাসের ফুল ফর্ম কি? সাইরাসটাকে ইংলিশে লিখি CIRUS। সাইরাসের ফুল ফর্ম হলো সি ফর কানাডা, আই ফর ইন্ডিয়া, আর ফর রিঅ্যাক্টর ইউটিলিটি সার্ভিস। কানাডা ইন্ডিয়া রিঅ্যাক্টর ইউটিলিটি সার্ভিস ছিল ভারতে নির্মিত দ্বিতীয় পারমাণবিক চুল্লি। আরেকটা আছে কি? কামিনী হলো বিশ্বের একমাত্র থোরিয়াম ভিত্তিক পরীক্ষামূলক চুল্লি, যেটা কালপাক্কামে অবস্থিত। কোথায় অবস্থিত? কালপাক্কাম কোন স্টেটে? কালপাক্কাম এটা তোমাদের তামিলনাড়ুতে অবস্থিত। কালপাক্কামে অবস্থিত ইন্দিরা গান্ধী সেন্টার ফর রিসার্চে এটা রয়েছে, এই কামিনীটা, যেটা বিশ্বের একমাত্র থোরিয়াম ভিত্তিক পরীক্ষামূলক চুল্লি। চলে আসো পরের কোশ্চেন, সেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছে? তার আগে জানো যে সেলের ফুল ফর্ম কি? সেলের ফুল ফর্ম হলো S ফর স্টিল, A ফর অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সেলের ফাউন্ডেশন কবে হয়? সেলের ফাউন্ডেশন হয় 1954 সালে। সেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেলের হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। কোশ্চেন দেবে সেলের বর্তমান চেয়ারম্যান কিন্তু চেঞ্জ হয়েছে, চেয়ারম্যানের নাম কি? বর্তমান চেয়ারম্যানের নাম হলো অমরেন্দু প্রকাশ হলো সেলের বর্তমান চেয়ারম্যান। আর এখান থেকে কোশ্চেন দেবে যে সেলের প্রথম মহিলা চেয়ারম্যান, এটা গত বছর পর্যন্ত ছিল ইনি, রিসেন্টলি চেঞ্জ হয়েছে। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে সেলের প্রথম ফার্স্ট ওম্যান চেয়ারম্যান কে ছিলেন? তো সেলের ফার্স্ট ওম্যান চেয়ারম্যান ছিলেন সোমা মণ্ডল। তো সেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা গঠিত হয়েছিল? এটা গঠিত হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অপশন বি এর সঠিক অ্যান্সার। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? 1951 সালে শুরু হয়েছিল। 1951 থেকে 1956 পর্যন্ত ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, যাকে বলা হয় হ্যারোড ডোমার মডেল। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় পিএসসি মহালানবিশ পরিকল্পনা বা যোজনা। সেটা ছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত, যেটাতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ডেভেলপ করার জন্য বলা হয়েছিল। আর ফার্স্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে বলা হয়েছিল যে এগ্রিকালচার সেক্টরকে ডেভেলপ করার কথা। থার্ড পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা ছিল, সেটা ছিল 1961 থেকে 1966 পর্যন্ত, যাকে বলা হয় গডগিল যোজনা। এবং এই যে গডগিল যোজনা বা থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু সাকসেসফুল হয়নি। এখানে যে জিডিপিটাকে নির্ধারণ করা হয়েছিল, সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। চলে আসো পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সর্বনিম্ন?
তো নারী সাক্ষরতার হার সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন হলো বিহারে, এবং 2011 সেন্সাস অনুযায়ী বিহারের এমনি লিটারেসি রেট কিন্তু সব থেকে কম ভারতবর্ষের মধ্যে। আর সব থেকে হাইয়েস্ট ছিল লিটারেসি রেট ওভারঅল ক্ষেত্রে বলছি, নারী না, মেল অ্যান্ড ফিমেল ওভারঅল ক্ষেত্রে বলছি, সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট ছিল কেরালাতে। চলে আসো পরের কোশ্চেন, কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? তো কার্গিল বিজয় দিবস পালিত হয় 26শে জুলাই, কারণ 1999 সালে এই 26শে জুলাই তারিখে কার্গিলের যে যুদ্ধ হয়েছিল, সেই কার্গিলের যুদ্ধে ভারত জয়লাভ করেছিল। সেই তারপর থেকে এই 26শে জুলাই দিনটাকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। চলে আসো পরবর্তী কোশ্চেন, 1956 সালে প্রধানত কিসের ভিত্তিতে রাজ্যগুলোর পুনর্গঠিত হয়েছিল? তো 1956 সালে ভাষার দিক থেকে কিন্তু রাজ্যের পুনর্গঠন হয়েছিল, ভাষা এবং সাংস্কৃতিক অভিন্নতার দিক থেকে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন দেবে যে 1956 সালের 1 নভেম্বর 1956 সালে ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত হওয়া রাজ্যের নাম কি? ভাষার ভিত্তিতে গঠিত হওয়া রাজ্য, ভাষার ভিত্তিতে গঠিত হওয়া প্রথম রাজ্য কোনটা? প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। শর্টে লিখলাম অন্ধ্রপ্রদেশ। তোমরা কিন্তু ফুল ফর্ম লিখে রাখবে, না হলে ফুল ফর্ম না লিখে রাখলে তোমরা এপি কে অরুণাচল প্রদেশে ভাবতে পারো। তো ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্য গঠিত হয়েছিল সেটা গঠিত হয়েছিল কি? অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন দেবে কোন ভাষার ভিত্তিতে? তেলেগু ভাষার ভিত্তিতে কিন্তু এই রাজ্যটা গঠিত হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেনে, সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড সংবন্ধনে সাহায্যকারী উৎসেচক কোনটা? তো সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড সংবন্ধনে সাহায্যকারী যে উৎসেচক সেটা হলো RuBisCO। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সালোকসংশ্লেষের আলোক দশায় কোশ্চেন দেবে, সালোকসংশ্লেষের আলোক দশা ঘটে কোথায়, কোন জায়গাতে? ক্লোরোপ্লাস্টে তো অবশ্যই ঘটে, ক্লোরোপ্লাস্টে আলোক দশাও ঘটে, অন্ধকার দশাও ঘটে। তো ক্লোরোপ্লাস্টের কোথায় আলোক দশা ঘটে? তো সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা, আরেকটা কি? আরেকটা হলো অন্ধকার দশা। একটা হলো আলোক দশা, আরেকটা হলো অন্ধকার দশা। এই দুটো কোথায় ঘটে? এই দুটো তো অবশ্যই ক্লোরোপ্লাস্টে ঘটে। তো ক্লোরোপ্লাস্টের কোথায়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঘটে আলোক দশা, আর ক্লোরোপ্লাস্টের এস্ট্রোমাতে ঘটে অন্ধকার দশা। এবং অন্ধকার দশা এই যে বিক্রিয়া হয় তাকে কি বলা হয়? ব্ল্যাকম্যান বিক্রিয়াও কিন্তু বলা হয়ে থাকে। তো আজকের ক্লাসে এই 25টা কোশ্চেন রাখা ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে। ক্লাস লাইক করার পাশাপাশি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি, ক্লার্কশিপ, ফুড এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এছাড়া আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।